সড়কে আবারও ঝরল প্রাণ। এবার কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের 4 যাত্রী নিহত। বঙ্গবন্ধুর খুনিদের মতো শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব, অস্ট্রেলিয়ার গণমাধ্যমের বিশ্লেষণ। একাধিক মামলায় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান গ্রেফতার, চলছে জিজ্ঞাসাবাদ, আজ তোলা হবে আদালতে। খাদ্য সহায়তা পায়নি গাজার 10 লাখ মানুষ, পরিস্থিতি বিস্ময়কর বলছে জাতিসংঘ। ধসে পড়ছে শিক্ষা কার্যক্রম। এবং বিশ্বকাপ আছে চিলির জালে আর্জেন্টিনার 3 গোল, মেসির 10 নম্বর জার্সিতে উজ্জ্বল পাওলো দিবালা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। চলে যাচ্ছি পুরো সংবাদে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় শিশু সহ 4 জন নিহত হয়েছেন, আহত 5 জন। শুক্রবার সকালে উপজেলার নানকড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কে নানকড়া এলাকায় শুক্রবার সকাল 6টায় ঢাকামুখী লেনে একটি মাইক্রোবাস সামনে একটি ট্রাক দাঁড়ানো থাকায় মাইক্রোর গতি কমিয়ে দেয়। এই সময় পিছনে দ্রুত গতিতে থাকা স্টার লাইন পরিবহনে যাত্রীবাহী একটি বাস গতি কন্ট্রোল করতে না পেরে মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে করে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে নিচে ছিটকে পড়ে যায়। এ সময় মাইক্রোবাস চালক ও শিশু সহ 4 জন ঘটনাস্থলে নিহত হন। নিহতরা সকলে মাইক্রোবাসের যাত্রী। দর্শক, কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশু সহ নিহত 4 জন। আরও জানাতে এ বিষয়ে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, এই যে নিহতদের যারা আর কি মাইক্রোবাসের দুর্ঘটনায় নিহত হয়েছেন, তাদের পরিচয় কি জানতে পেরেছেন কিনা এবং দুর্ঘটনাটি আসলে কখন ঘটে সে বিষয়টি জানাবেন। জি লিনি, আপনি যেটা বলছেন আসলে সকাল ভোর 6টার দিকে আসলে চৌদ্দগ্রাম উপজেলা যে নানকরা বাজারে এই ঘটনাটা ঘটেছে। আপনাকে আমি একটু জানিয়ে রাখি, স্টার লাইনের যে একটা গাড়ি আসলে এই মাইক্রোবাসটিকে এসে চাপা দেয়। তবে একটা বিষয় তথ্য আমি জানিয়ে রাখি, কুমিল্লা আমরা জানি যে এই ঘটনা যখন ঘটেছে ভোর 6টার দিকে, আজ সকাল ভোর 6টায়। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে কুমিল্লায় যারা নিহত হচ্ছেন তারা 4 জন হচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, নিহত হচ্ছেন ফেনী সদরের মটিবি ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মামুন, যার বয়স 50 বছর, তার শাশুড়ি মাজাদা বেগম, যার বয়স 70 বছর, ছেলে সাইমন 5 মাস বয়স। খুব রীতিভিতর ঘটনা আসলে। মাইক্রো চালক ফেনী সর্দারের মাস্টারপাড়ার হাসান হাজারি ছেলে আসলে আলাউদ্দিন হাজারি, যার বয়স 27 বছর। তবে আমি আরেকটু জানিয়ে রাখি, এখানকার যে দুর্ঘটনা নিশ্চিত করেছেন মিয়াবাজার যে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসলে মাসুম সর্দার, উনি আমাদেরকে জানিয়েছেন নিহত মামুনের ভাই হানিফ জানান তার ভাই মানুষ বন্যা কবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে 2 দিন আগে আসলে এসেছিলেন তারা ফেনীতে, এবং মামুন ঢাকা একটি হসপিটালে চাকরি করেন। তিনি আজ সকালে স্ত্রী, সন্তান ও শাশুড়িকে আসলে মাইক্রোবাস যোগে ফেনী থেকে আসলে রওনা দিয়েছিলেন, এবং কিছুক্ষণ পরে শুনে তার আসলে তার ভাই, তার পরিবার যারা রয়েছে সকলে আসলে মৃত্যুবরণ করেছেন, এবং বাকি 4 জন যারা রয়েছেন তার এই 4 জন আসলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি এখন আসলে একটু কথা বলার চেষ্টা করবো যে মিয়ার বাজার যে অতিরিক্ত হাইওয়ে পুলিশ সুপার মাসুম সর্দার, আসলে উনি আমাদেরকে তথ্য নিশ্চিত করবেন। আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে এই সকাল কখন আপনার খবরটা আসলে এই মর্মান্তিক ঘটনা কি কি তথ্য পেয়েছেন, মামলা হয়েছে কিনা? মামলার প্রক্রিয়া চলমান, কিছুক্ষণের মধ্যে হয়তো মামলা হবে। আমরা বাদীর কাছ থেকে এজাহার নিচ্ছি, এজাহার নেওয়া শেষ হইলে পরবর্তীতে এটা মামলা রুজু হবে। আমরা সকালবেলা জানতে পারি একটি দুর্ঘটনা ঘটে চৌদ্দগ্রামের নানকড়া নামক স্থানে। পরে আমরা সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ওখানে আমার এই চৌদ্দগ্রাম হাইওয়ে থানার, মিয়াবাজার হাইওয়ে থানার ফোর্স অফিসাররা যায়। আমিও কুমিল্লা থেকে সংবাদ পেয়ে আমিও ঘটনাস্থলে যাই। পরে ওখান থেকে আমরা যে দেখতে পারি একটা বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসটি পুরো দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা যাত্রীদের মধ্যে 3 জনই ওখানে ঘটনাস্থলেই মারা যায়, আর একজন 5 মাসের শিশুকে হসপিটালে নেওয়ার পরে সে ওখানে মারা যায়। মোট 4 জন মারা যায়, এবং আরো জানতে পারি তারা একে অপরের আত্মীয়। বন্যা দুর্গতদের সাহায্য করে তারা ঢাকার দিকে ফিরতেছিল। আমরা ওখান থেকে বাস এবং মাইক্রোবাসটাকে আমাদের থানাতে নিয়ে আসি, আর আইনগত প্রক্রিয়া এখনো চলমান। আর লাশগুলো তাদের আত্মীয় স্বজনের
কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান। যেটা বলছেন লাশগুলো তার আত্মীয় হস্তান্তর প্রক্রিয়া আসলে চলমান, যে তার আত্মীয় এসেছেন এবং তাদের কাছে লাশ হস্তান্তর আত্মীয় পক্ষে একটা মামলা দায়ের করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই ছিল কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে থেকে সর্বশেষ তথ্য। লিনিয়া। সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমন। প্রত্যর্পণ চুক্তি শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 2 খুনিকে ফেরত দিয়েছিল প্রতিবেশী ভারত। এদের একজনকে ঝুলানো হয় ফাঁসিতে। শিক্ষার্থী জনতা হত্যা মামলায় পলাতক শেখ হাসিনাকেও একইভাবে ভারত থেকে ফেরানো সম্ভব। এ নিয়ে বিশ্লেষণধর্মী সংবাদ মাধ্যম দ্য কনভারসেশনে উঠে এসেছে, শেখ হাসিনার সঙ্গে মোদী সরকার ও কংগ্রেসের সুসম্পর্কের কারণে ফেরত আনাটা হবে চ্যালেঞ্জিং। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। 2013 সালে শেখ হাসিনার শাসনামলে প্রতিবেশী ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি হয় বাংলাদেশের, যে চুক্তিটি সংশোধন হয় 2016-তে। দুদেশের অপরাধীদের ফেরত চাওয়ার প্রক্রিয়া সহজ এবং বিচারের মুখোমুখি করতেই চুক্তিতে পৌঁছায় শেখ হাসিনা ও মোদী সরকার। সে সময় উভয় দেশেই এই প্রত্যর্পণ চুক্তিতে পৌঁছাতে ছিল মরিয়া। 5 আগস্ট গণ অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার বিরুদ্ধেও বিচারের প্রক্রিয়া শুরুর পথে। কোটা সংস্কার থেকে শুরু করে সরকার বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডে তার বিরুদ্ধে জমছে মামলার পাহাড়। ফলে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। নয়াদিল্লি ঢাকার মধ্যকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শতাধিক মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে ঢাকা। এ নিয়ে বিশ্লেষণধর্মী সংবাদ মাধ্যম দ্য কনভারসেশনে উঠে এসেছে 1975-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত 2 অপরাধী ইসালদার মুসলেউদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদকে 2020 সালে ভারত থেকে ফেরাতে ভূমিকা রাখে ওই চুক্তি। এর মধ্যে সে বছর 11 এপ্রিল আব্দুল মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করে ঢাকা। অপরদিকে 2015 সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা প্রধান অনুপ চেটিয়াকেও ফেরত দেয় বাংলাদেশ সরকার। ওই প্রতিবেদনে আরও উঠে এসেছে, ভারত থেকে ফেরাতে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি কতটুকু কাজে দেবে, অথবা নয়াদিল্লি কি আদৌ তাকে ফেরত দেবে। বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের ফেরত আনা গেলে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকেও চাইলে ফেরত দিতে পারে দেশটির সরকার। এ নিয়ে অস্ট্রেলীয় ভিত্তিক সংবাদ মাধ্যম কনভারসেশনে আরও এসেছে, চুক্তি থাকলেও রাজনৈতিক বিবেচনায় তা বাধার মুখে পড়তে পারে। এ বিষয়টি সামনে এনে শেখ হাসিনাকে ঝুঁকিতে না ফেলতে ঢাকার হাতে নাও তুলে দিতে পারে দিল্লি। আর তিনি যদি ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, সেক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি অর্থহীন হয়ে পড়বে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ তাকে তোলা হতে পারে আদালতে। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি কেজি প্রতি 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকায়, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা। কারওয়ান বাজারে লাল ডিম বিক্রি হচ্ছে হালি প্রতি 55 টাকা, সাদা ডিম 50। বেড়েছে মোটা চালের দাম। 28 চাল 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 57 টাকায়। দাম বেড়েছে ছোলা বুট ও বুটের ডাল। হচ্ছে একটু নিম্নমুখী, যদি এটা চলমান থাকে গুড। আমরা চাই বাজারটা আরেকটু স্থিতিশীল হোক, আরেকটু কমে আসুক। বাজার নিয়ন্ত্রণে আছে। ব্রয়লার মুরগি আজকে বেচতে আছে 170 টাকা কেজি, সোনালী বেচতে আছে 250 টাকা কেজি। ছুটির দিনে রাজধানীর বাজারের খোঁজ খবর রাখছেন সহকর্মী ইফতেখার রেজা। এই মুহূর্তে তিনি আছেন কারণ বাজারে। ইফতেখার, আপনি নিশ্চয়ই শুনছেন। ইফতেখার, কি অবস্থা দেখছেন বাজারের, এবং চাল, ডাল, পেঁয়াজ ও মাছ মাংসের দর নিয়ে ক্রেতার জন্য স্বস্তির খবর আছে কিনা সেই বিষয়টি জানাবেন। আর যেমনটি আমরা জানি যে গত সপ্তাহে সবজির দাম বেশি ছিল, এই সপ্তাহে কমেছে কিনা জানাবেন।
ধন্যবাদ। সকাল থেকে কারওয়ান বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের যে ব্যস্ততা আজকে অনেকটাই চোখে পড়ার মতো। মাসের প্রথম সপ্তাহ হবার কারণে মূলত এই সপ্তাহে ভিড় বেশি বা সকাল থেকে ভিড় বেশি কারওয়ান বাজারে। তো আমি আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে মুরগির দাম কেজি প্রতি, ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 5 টাকা করে। গত সপ্তাহেও বিক্রি হয়েছিল ব্রয়লার মুরগি 165 টাকা কেজি, এই সপ্তাহে এসে বিক্রি হচ্ছে 170 টাকা প্রতি কেজি, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা কেজি, 240 থেকে 250 টাকা কেজি। এবং এর সাথে যদি বলি মোটা চালের দামটা কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা করে, 56 থেকে 57 টাকায় বিক্রি হচ্ছে 28 চাল। তবে চিকন চাল আগের দামে রয়েছে। গরুর মাংস এবং খাসির মাংস আগের দামে, গরুর মাংস 750 এবং খাসির মাংস 1100 টাকা কেজি। এর সাথে যদি আমি জানিয়ে রাখতে চাই যে মাছের যথেষ্ট সরবরাহ রয়েছে, তারপরেও মাছের অনেকটাই দাম বেশি। 1 কেজির ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1500 টাকা, এবং 1 কেজির ওজনের বেশি, 1 কেজি 200-300 গ্রাম যে ইলিশ মাছ রয়েছে সেই ইলিশ মাছ বিক্রি হচ্ছে মূলত 1500 থেকে 1600 টাকা কেজি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে রসুনের দাম কিছুটা বেড়েছে। রসুনের দাম কেজি প্রতি বেড়েছে 20 টাকা করে, 220 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে রসুন। তবে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা, আদা বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। এর সাথে যদি জানিয়ে রাখতে চাই যে কাঁচা যে সবজি রয়েছে সেই সবজির মধ্যে পেঁপে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা এবং 40 টাকায় বিক্রি হচ্ছে পটল। তবে কাঁচা মরিচের দাম এখনো 200 টাকা প্রতি কেজি। তবে মুদি সামগ্রীর যে পণ্যগুলো রয়েছে, চিনি, সয়াবিন তেল, এগুলো আগের দামে রয়েছে। চিনি, খোলা চিনিটা বিক্রি হচ্ছে 130 টাকা প্রতি কেজি, এবং প্যাকেট চিনি বিক্রি হচ্ছে 135 টাকা কেজি। এবং এর সাথে যদি আমি বলি যে ছোলা বুট বা বুটের ডাল, সেই বুটের ডালের দাম বেড়েছে কেজি প্রতি 5 টাকা করে, 135 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে বুটের ডাল। তো এই ছিল কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের বাজারের সর্বশেষ তথ্য। ইফতেখার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর মধ্যরাতে সাবেক মন্ত্রীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এ নিয়ে আরো জানাতে দর্শক মিন্টু রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝুল ইসলাম। মাঝার, শাহজাহান খানকে কি জিজ্ঞাসাবাদ করছেন ডিবির কর্মকর্তারা, সে বিষয়টি জানাবেন। আর কখন তাকে আদালতে তোলা হতে পারে, কোনো তথ্য আছে কিনা এই মুহূর্তে আপনার কাছে জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য শাহজাহান খানকে কিন্তু গ্রেফতার করা হয়েছে গতকাল ভোর রাতে। আপনি জানেন যে শাহজাহান খান শুধু আওয়ামী লীগের একজন নেতাই না, তিনি কিন্তু একই সাথে শ্রমিকদেরও নেতা। এবং আমরা জানি যে 2018 সালে সড়ক আন্দোলনে দেখেছি যে শাহজাহান খানের ডাকে কিন্তু অনেক শ্রমিক মাঠে নেমে এসেছিল, এবং আমরা কিন্তু শুনছিলাম যে তাকে গ্রেফতারের পর শ্রমিকদের একটি অংশ হয়তো বা বিক্ষোভ দেখাতে পারে, তবে এখনো পর্যন্ত সেটি আমরা দেখতে পাইনি। অর্থাৎ তাকে গ্রেফতারের পরেই কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়, যেহেতু তাকে ডিবি গ্রেফতার করেছে। এবং এখনো পর্যন্ত গণমাধ্যমের সাথে তাকে গ্রেফতারে নিয়ে সেভাবে কথা বলে, তবে তার গ্রেফতারের তথ্যটি কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত করেছে ডিবি পুলিশ। তারা যেটি বলছে যে তারা 10 দিনের রিমান্ড আবেদন করবেন তার কাছে, আদালতের কাছে, এবং 10 দিনের রিমান্ড আবেদন করে মূলত তারা জিজ্ঞাসাবাদ করবেন। আপনি জানেন যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি হচ্ছে 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে তার নির্দেশেই মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরা হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে, সেই অভিযোগে কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু শাহজাহান খানের নামে অনেকগুলো মামলা হয়েছে, ধানমন্ডি থানা সহ রাজধানী ঢাকায় অনেক জায়গায় মামলা হয়েছে। এবং একই সাথে তার নির্বাচনী এলাকা মাদারীপুর 2, সেখানেও কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে। এবং যে অভিযোগগুলো আনা হচ্ছে, আপনি জানেন যে অনেক শুধু শাহজাহান খানই নয়, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক হ্যাভয়েড নেতাই কিন্তু ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন, এবং তাদের ম্যাক্সিমামের বিরুদ্ধেই কিন্তু হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে। এবং সেই সাথে শাহজাহান খানকে কিন্তু হত্যা মামলার বিষয়ে তাকে সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে, এবং তাকে দুপুরের পরে হয়তো বা বিকেল নাগাদ তাকে আদালতে তোলা হবে, এবং সেখানে হয়তো বা আদালতে তুলে তার রিমান্ড চাইবে পুলিশ। এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু অনেকগুলো মামলায় গ্রেফতার তার নামে ইতিমধ্যে রুজু হয়েছে, আসলে অন্য কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে কিনা সেটি এখনো জানা যায়নি। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করলে হয়তো বা জানা যাবে। আপনাকে বলে রাখি, শাহজাহান খান কিন্তু অনেক কিছু নিয়ে বিতর্কিত। 2009 সালে আওয়ামী লীগ যখন
ক্ষমতায় আসে তখন থেকে কিন্তু 2018 সালের যে নির্বাচন সেই পর্যন্ত কিন্তু শাহজাহান খান মন্ত্রী ছিলেন এবং তিনি একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দীর্ঘদিন ছিলেন, সেটি হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এবং তার বিরুদ্ধে অভিযোগ আছে যে নৌ পরিবহন মন্ত্রণালয়ে তিনি তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং তিনি ক্ষমতা থাকাকালীন সময়ে কিন্তু তার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছিল। এবং সড়ক পরিবহন যে খাতটি আছে সেটি যেহেতু তিনি হচ্ছে কার্যকরী সভাপতি শ্রমিক ফেডারেশনের, 2018 সালে যখন শ্রমিক সাধারণ শিক্ষার্থীরা যখন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে সেখানেও কিন্তু শাহজাহান খানের একটা ভূমিকা ছিল শিক্ষার্থীদের উপর হামলার। তখন কিন্তু শাহজাহান খান বিতর্কিত ছিলেন এবং শাহজাহান খানের বিরুদ্ধে এই শিক্ষার্থীদের উপর হামলা এবং 2018 সালে তখনও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। একই সাথে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্থাৎ কোটা সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলন পরবর্তীতে যেহেতু এক দফা দাবিতে যেটি পরিণত, সেখানেও কিন্তু শাহজাহান খানের বিরুদ্ধে অভিযোগ আছে যে তার নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। এর তো অনেকগুলো অভিযোগ ইতিমধ্যেই অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সর্বশেষ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এরপরে হয়তোবা তাকে আরো অন্য কোনো মামলা দেওয়া হয় কিনা বা গ্রেফতার দেখানো হয় কিনা হয়তোবা পরবর্তীতে আমরা জানতে পারবো। এই ছিল ডিবি অফিস থেকে শাহজাহান খানের গ্রেফতার সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। লেরিন। মাঝার, ধন্যবাদ। কেউ চাকরি করছেন 20 বছর, কেউ বা তারও বেশি। আশা হয়তো পাবেন সরকারি বেতন, কিন্তু 2 বছর আগে প্রতিষ্ঠান এমপিওর ঘোষণা হলেও ঘুষের কাছে হেরে যাচ্ছেন রংপুর বিভাগের 180টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় 600 শিক্ষক। ঘুষ দিয়ে কর্মকর্তাদের খুশি করতে না পারায় নানা অজুহাতে মাসের পর মাস রিজেক্ট হচ্ছে বেতনের ফাইল। রংপুর থেকে মাহমুদ রকির ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। দুঃখ, কষ্ট আর বেদনায় ভরা অসহায় শিক্ষকদের চোখের পানির চেয়ে যেন দাম বেশি ঘুষের অর্থের। তাদের অভিযোগ, টাকা দিতে না পারায় ফাইল নেড়ে চেড়ে রিজেক্ট করা হচ্ছে প্রতিনিয়ত। এমন চিত্র রংপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের। বলে যে আপনার সার্টিফিকেটটা পরে কেন, যে স্যার তখন তো এই বিষয়ই ছিল, তখনকার আমাদের প্রিফারেন্স আছে মানে কাগজ আছে, সেইভাবে নিয়োগেও নেওয়া আছে, তারপরে স্যার ছাড়ে না। শিক্ষকরা জানান 2005 সালের আগে পরে প্রতিষ্ঠিত যেসব বিদ্যালয়ে সরকারের সব শর্ত পূরণ করেছে সেগুলো 2022 সালে এমপিও ভুক্তির নির্দেশনা দেয়া হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 2013 থেকে 2016 সাল পর্যন্ত নির্ধারিত সময় ধরে যাচাই বাছাই শেষে এমপিওভুক্ত করা হয় বিদ্যালয়গুলোকে। পরে শিক্ষক ও কর্মকর্তারা আবেদন করলে এমপিও ভুক্তি নিয়ে শুরু হয় নানা টালবাহানা। এমন অনেকেরই এমপিও ভুক্তি হয়েছে যারা শর্তই পূরণ করেননি বলে অভিযোগ করেন শিক্ষকরা। নির্ধারিত সব শর্ত পূরণ করেও ঘুষের টাকা না দেয় হয়রানির শিকার হচ্ছেন 600 শিক্ষক। এ নিয়ে তারা একত্রিত হয়ে জানিয়েছেন প্রতিবাদও। ব্যাংক বেজে নাম 13 সাল থেকে আমাদের 22 সাল পর্যন্ত ব্যাংক বেজে নাম আছে, আমাদের বৈধ নিয়োগ, আমাদের ম্যানেজমেন্ট কমিটি নিয়োগ দিছে, সেখানে আমরা অবৈধ হইলাম কিভাবে? ওদের একটা বাইরের একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটের মধ্যে যারা কাজ করে পারে বা যোগাযোগ করতে পারে তাদেরগুলো হচ্ছে। ক্ষুব্ধ শিক্ষকরা বলছেন একই অফিসে প্রায় 1.5 যুগ চাকরি করায় ঘুষ বাণিজ্য নিয়ন্ত্রণ করেন উপপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা শহীদুল্লাহ। ভুক্তভোগীদের অভিযোগ, কাগজ যোগ্যতা যাই থাকুক, অর্থ পেলেই পার হয় ফাইল। 2.5 লক্ষ টাকা দিলে তোমার এমপিও হবে, কিন্তু আমি 2.5 লক্ষ টাকা সংগ্রহ করতেও পারি নাই, কিন্তু আমার এমপিওটা হয় নাই। কোনো সংশ্লিষ্টতা নেই এবং সরকারি নীতিতে অটল জানিয়ে বিষয়টি এড়িয়ে যান অভিযুক্ত আঞ্চলিক পরিচালক ও তার ব্যক্তিগত কর্মকর্তা। আমি কখনোই এমপিওর দায়িত্বে না, আমি কোনো সময় তো টেকনিক্যাল সাপোর্ট করি মাত্র, ল্যাপটপ অন করা অফ করা, কোনো একটা ফাইল বের করে দেওয়া, এটা না দেখলে বলতে পারবো না, কারণ আমার তো আবার জাজ করতে হবে যে আসলে ব্যানবেজ আছে কিনা। ওটা 1 নম্বর। আর আমার অফিসে কোনো রকম আমাদের ইয়েও রাখি নাই, যদি কেউ কাউকে টাকা দেয় নির্দেশ, সেটা তো আর আমি বলতে পারবো না। ঘুষ দুর্নীতি বন্ধে এসব কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।